নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার কবিতাটার কথা মনে আছে? যেখানে পায়ে ধুলো লাগবে না, তাই জন্য পৃথিবীময় সব জায়গা চামড়া দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হয়েছিল। অবাস্তব না? অবশ্যই অবাস্তব। তাই 2024-এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে সরানোর ভাবনাও অবাস্তব। স্বপ্নের খিচুড়িতে একটু বেশি ঘি আপনি দিতেই পারেন, তাতে খিচুড়িটা সুস্বাদু হতে পারে, আর কিছু নয়। ওটা স্বতঃসিদ্ধ 2024-এ বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এটা আমি বলছি একা তা তো নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, বিলক্ষণ জানেন, আমার থেকে বেশি জানেন। কারণ তার কাছে যে সমস্ত সূত্র থেকে খবরাখবর আসে সেগুলো অনেক বেশি নির্ভরযোগ্য। তাই তিনি অবস্থান বদল করেছেন, মানে পাল্টি খেয়েছেন, যেটা খুবই স্বাভাবিক। যখন তখন পাল্টি খান। তার রাজনৈতিক জীবনের আপনি যদি 25 বছর আগে চলে যান, সেই তৃণমূল ভেঙে কংগ্রেস করা, এই কংগ্রেস ভেঙে তৃণমূল করা, বিজেপির সঙ্গে যাওয়া, এনডিএতে আসা, মন্ত্রী হওয়া, ঘুষ কাণ্ডে, তাহেলকা কাণ্ডে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা, আবার কংগ্রেসের সঙ্গে হাত ধরা, আবার ফিরে যাওয়া, দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে কয়লা মন্ত্রী হওয়া, আবার 2009 লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরা, 11 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরা, আবার কংগ্রেসের হাত ছেড়ে দিয়ে কংগ্রেসকে কার্যত অস্তিত্বহীন করে দেওয়ার উদ্যোগ নেওয়া, এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড। তাই পাল্টি খেতে তিনি খুব সহজেই পারেন, চোখের পলকে পাল্টি খেয়ে যান। এবারও সেই পাল্টিটা খেলেন। 23শে নভেম্বরের কথা মনে রাখুন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরএসএস এর উপর তার কোনো রাগ নেই, তারা ধর্ম করুক, তাদের কাজ করুক, কিন্তু দুজনকে তারা যেন সমর্থন না করেন। কে? নরেন্দ্র মোদী আর অমিত শাহ। নাম না করে দুজনের কথা ইঙ্গিত করেছেন। 18ই ডিসেম্বর দিল্লিতে বঙ্গভবনে, চাণক্যপুরীর বঙ্গভবনে সাংবাদিকদের সাথে কি বললেন কথা প্রসঙ্গে? যে না, মোদিজি অমিতজির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ব্যক্তিগত বৈরিতা নেই, আমাদের হচ্ছে নীতির লড়াই। তৃণমূলের আবার নীতি একটাই তো নীতি, এলোমেলো করে দেওয়া, লুটে ফুটে খাই। কোন নীতি তৃণমূলের? বিদেশ নীতি? কেউ জানে না তৃণমূলের বিদেশ নীতি কি। আর্থিক নীতি? কেউ জানে না। অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত নীতি, সেটা কি? খায় না মাথায় মাগে। তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করলে এই ধরনের উত্তরই পাবেন। তাই তিনি বলছেন বিজেপির সঙ্গে আমাদের নীতির লড়াই। আরে বিজেপির একটা সুনির্দিষ্ট নীতি আছে, এটা বিজেপির অতি বড় ক্রিটিকও এই কথাটা স্বীকার করে। বামপন্থীদের আছে, বিজেপির আছে। মতাদর্শগতভাবে তারা দুজনে সাউথ পোল নর্থ পোল হতে পারেন, কিন্তু দুটো রাজনৈতিক শক্তি, নীতি এবং আদর্শের দ্বারা পরিচালিত। আর তৃণমূল সেখানে বলছে আমাদের বিজেপির সঙ্গে নীতির লড়াই। শুনে হাসবো না কাঁদবো কিছু ভেবে উঠতে পারলাম না। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি INDIA জোট, মানে ইন্ডি জোটে কাঠবিড়ালির ভূমিকা পালন করবেন। 12ই অক্টোবর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা, 12ই ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি সাহায্য বিলির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেই দিলেন তিনি ইন্ডি জোটকে লিড করবেন। আবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি আবার নিজেকে একটু আড়াল করে দিলেন, যে প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন পরে হবে। গুজরাল সাহেব, দেবেগৌড়া সাহেব কথা উল্লেখ করেছেন, এমনকি বাজপেয়ীজি আর মনমোহন সিং এর কথাও তিনি বলেছেন। মনমোহন সিংকে একবার তিনি মিমিক্রি করেছিলেন। এগুলো করতে তিনি অভ্যস্ত, এইসব করে তিনি একটু আত্মপ্রসাদ লাভ করেন। আর তার আমচা চামচা বেলচা বলে দেখলেন কি করলেন দিদি। প্রথম ইউপিএ সরকারে কংগ্রেস 144টা আসন পেয়েছিল, বামের 61টা পেয়েছিল।
দ্বিতীয় ইউপিএ সরকারে কংগ্রেস একাই 209টি আসন পেয়েছিল, আর 98-99 দুটো এনডিএ সরকারে বিজেপি এককভাবে 182টা আসন পায়। এবং এনডিএ এবং ইউপিএতে এনডিএতে প্রথমে বিজেপি, তারপরে ইউপিএতে কংগ্রেস প্রায় প্রথম ইউপিএতে কংগ্রেস প্রায় 150, দ্বিতীয়তে 200 ক্রস করে, এনডিএ 182 উপর পায়। 150-এর উপর না পেলে কোনো জোট স্থায়ী হওয়া ভারতে রাজনীতিতে সম্ভব নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কিন্তু তার প্রধানমন্ত্রী যদি হওয়া যায়, ঠিক আছে, সেই জন্য তিনি গুজরাল আর দেবেগৌড়ার কথা বলেছেন, যে তাদের সরকার কতটা স্বল্প মেয়াদী ছিল সেটা আমরা সবাই জানি। আসলে তার মনে উচ্চাশা আছে, তিনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক অভিজ্ঞতা কম নয়, এটা অনস্বীকার্য। মানুষের পালসও তিনি খুব ভালো বোঝেন। কিন্তু এ কথাও অনস্বীকার্য, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে কি বলবো অপদার্থ অ্যাডমিনিস্ট্রেশনের তিনি নেতৃত্বে আছেন, যে অ্যাডমিনিস্ট্রেশনের নাকের ডগায় ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, গরু পাচার হয়েছে, রেশনের চাল বাজারে বিক্রি হয়েছে, তার মন্ত্রী, বিধায়ক, শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা অনেকে জেলে, অনেকে ইডি সিবিআই নোটিশ পেয়েছেন। তার আইনমন্ত্রীকে ডজনবার ডাকা হয়েছিল, একবার তিনি ইডির সমনে সাড়া দিয়েছিলেন। তার এয়ার অ্যাপারেন্ট অভিষেক এবং তার স্ত্রী রুজিরা অনেকবার ইডি সিবিআই দপ্তরে ঘুরে গেছেন, আদালত থেকে রক্ষা কবচের জন্য অনেক আবেদন করেছেন, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে তৃণমূলের ডিসপেন্সেশনে, এটা অতি বড় তৃণমূল সমর্থকও মানতে বাধ্য হবেন। এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ, তিনি সামাজিক সুরক্ষার অনেক কর্মসূচি নিয়েছেন, তেলেঙ্গানায় কেসিআরও নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনও দুর্নীতিতে বিদ্ধ, তার দলও দুর্নীতির অভিযোগে বিদ্ধ, কেসিআরের দল এবং কেসিআরের পরিবারও দুর্নীতির অভিযোগে বিদ্ধ। তাই সামাজিক কর্মসূচি দিয়ে দুর্নীতির অভিযোগকে ভোঁতা করতে পারেননি কেসিআর, সেই জন্য হেরেছেন। কোনো অংশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম সামাজিক কর্মসূচি তিনি নেননি। শিবরাজ সিং চৌহান নিয়েছিলেন, ওখানে প্রো ইনকামবেন্সি হয়েছে, কারণ শিবরাজ সিং চৌহান প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ নেই। ব্যাপক হয়েছে, ব্যাপমে ধরপাকড় হয়েছে, কিন্তু এইরকম ভাবে সংগঠিত আর্থিক অপরাধ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে হয়নি, যেটা বিগত 11-12 বছরে হয়েছে। তাই 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক ওজন অতীত যা ছিল এখন তা নেই। কেউ তাকে এখন আর সততার মূর্ত প্রতীক বলে না। তাকে বিধানসভার বাইরে ভিতরে শুনতে হচ্ছে, বিরোধী দলনেতা বলছেন, বিরোধী দলের বিধায়করা বলছেন পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাকে শুনতে হচ্ছে মমতা চোর। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ধরনের স্লোগান তাকে শুনতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এক্সপেক্ট করেছিলেন? শুনতে হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার সেই জনপ্রিয়তা নেই। এখন তিনি পাল্টিটা খেলেন কেন? মেসেজ পাঠাচ্ছেন বিজেপিকে যে আমি দেয়ালের লিখন পড়তে পেরে গিয়েছি, আমি ইন্ডিজোটে আছি, ঠিক আছে, কিন্তু আপনাদের সঙ্গেও মধুর সম্পর্ক বজায় রাখতে চাই। দেখুন, উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে বিজেপি স্যাচুরেশনে, সেখানে বাড়ার জায়গা নেই। যা পেয়েছিল সেটা ধরে রাখা চ্যালেঞ্জ, হয়তো কমতে পারে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে বিজেপির ফল এবার ভালো হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
কর্ণাটকেও আগের বারের মতো না হলেও কাছাকাছি হবে, তেলেঙ্গানাতেও আগের বারের থেকে ভালো হবে, এবং তাছাড়াও অন্ধ্র এবং তামিলনাড়ুতে বিজেপি খাতা খুলবে। তাহলে আসুন, পূর্ব এবং উত্তর পূর্ব ভারত, বিহারে 40, ঝাড়খণ্ডে 14, পশ্চিমবঙ্গে 42, উড়িষ্যায় 21, আসামে 14 সহ এন্টায়ার নর্থ ইস্টে 25, সব মিলিয়ে 143। এই 143টা আসনের মধ্যে বিজেপির লক্ষ্য 95। তাই পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করলেও বিজেপির কোনো লাভ নেই। কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৃণমূলের সঙ্গে করলে সেটা বিজেপির পক্ষে শুভ হবে না। যেখানে অমিত শাহ 35টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন, সেখানে বিজেপি তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে, এই বার্তাটা যদি জনমানসে প্রতিষ্ঠিত হয় তাহলে বিজেপির ক্ষতি। বাম কংগ্রেস ইকোসিস্টেম এই বার্তাটা দিচ্ছে, কনস্ট্যান্ট দিচ্ছে, এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যেই দিচ্ছে। কিন্তু বিজেপি নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এবং কর্মভূমিতে নিজেদের অবস্থানকে আরো মজবুত করতে চান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ইঙ্গিত দিন, যতই বলুন ব্যক্তিগত বিরোধ নেই, যতই তিনি প্রভাবশালীদের জন্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে রক্ষা কবচ ভিক্ষা করুন না কেন, চিরে ভিজবে না। নিশ্চিন্তে থাকুন, কোনো চিরে ভিজবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে অল আউট ঝাঁপিয়ে পড়ার জন্য দলকে নির্দেশ দিয়েছেন। সংগঠনকে মজবুত, মেরা বুথ সবসে মজবুত, এই বার্তা, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলোর প্রচার, দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন এবং হেভিওয়েট প্রার্থীদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া। হর্ষবর্ধন সিংলা, প্রাক্তন বিদেশ সচিব, তিনিও এবার মনোনয়ন পেতে পারেন উত্তরবঙ্গের কোন জায়গা থেকে। মাতৃশক্তিকে বিজেপি এগিয়ে দেবে এবার, কারণ মহিলা সংরক্ষণ চালু হয়েছে। যদিও সেটা এফেক্টিভ হতে সময় লাগবে, কিন্তু বিজেপি এই বার্তাটা দেবে তারা মহিলা সংরক্ষণ আইন এখনো চালু না হলেও তারা লেটারেন স্পিরিটে মহিলা সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী, সেই জন্য প্রচুর মহিলাকে তারা এবার প্রার্থী করবে। তাই কোনোভাবেই তৃণমূল সমঝোতার বার্তা ঠাড়ে ঠোড়ে দিলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমঝোতা করবে না, কারণ তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে তাদের ক্ষতি এবং তৃণমূলকে তাদের এখন আর দরকার নেই। কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদীর বিজয় রথ 24-এর লোকসভা নির্বাচনে থামবে না। আমি তো অনেক সংবাদ মাধ্যমে ওপিনিয়ন পোল দেখছি, সবাই বলছে 320। আমি বলবো এক সময়, এখনো সেভাবে চর্চা করিনি, কিন্তু আমার ধারণা আগের বারের থেকে একটি আসনও কমবে না, সর্বভারতীয় ক্ষেত্রেও কমবে না, পশ্চিমবঙ্গেও কমবে না। 18-র নিচে বিজেপি এই রাজ্যে আসন পাবে না। অনেকেই অবিচুয়ারি লিখে ফেলছেন, অনেকেই সংগঠন কোথায় বলে নানা রকম যুক্তি সাজাচ্ছেন, কোনো যুক্তি টিকবে না। 19-এও বিজেপির সংগঠন আগে এখনকার তুলনায় কিছুই ছিল না, 18টা আসন পেয়েছিল। নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে, দুর্নীতির বিরুদ্ধে গণভোট হবে, সেখানে বিজেপির ফল ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের নেতৃত্বটা চাইছেন কেন? মুখে নানা রকম ভনিতা করছেন, ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। আসলে একবার কেউ যদি বলে যে দিদি আপনি নেতৃত্ব দিন, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কারণ যদি প্রভাবশালীদের শেষ পর্যন্ত জেলে যেতে হয়, তখন ইন্ডিজোটের শরিকরা অন্তত তার পাশে থাকবে, তিনি একা হয়ে যাবেন না রাজনীতির ময়দানে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানে আছে। তাই তিনি ইন্ডিজোটের নেতৃত্বের দাবিটা কিন্তু জানিয়ে রেখেছেন, অন্যায় কিছু নেই। ওদিকে নীতিশ জানিয়েছেন, ওদিকে উদ্ধবের জন্য সঞ্জয় রাউত জানিয়েছেন, শরদ পাওয়ার জল মাপছেন। Ragtag Poptel coalition where only cement of solidarity is provided by power or chances of attaining power. কোনো ইডিওলজি ফিডিওলজি কিছু নেই। যদি
এক সপ্তাহের জন্য তো প্রধানমন্ত্রী হতে পারে, দেশের ইতিহাসে নাম লেখা থাকবে, দ্যাটস অল। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। আর অভিষেকও চাইছেন যে পিসি তাড়াতাড়ি দিল্লির রাজনীতিতে আরো বেশি করে সময় দিন, কুর্সি ফাঁকা হলে অভিষেক গিয়ে বসবেন সেখানে। তাই তার বসংবদ মুখপাত্র নানা রকম কথা বলছেন। প্রথমে বললেন 36 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপরে হবেন অভিষেক, মানে গণতান্ত্রিক রীতিনীতির কোনো ব্যাপার নেই। বলে দিলেন মুখপাত্র 36 সাল অব্দি মমতা, তারপরে অভিষেক। 26 আগে পেরোন না, 24 আগে পেরোন, দলটাকে রাখুন না, তারপরে দেখব কে মুখ্যমন্ত্রী হয়, মানুষ দেখবেন। তারপরে আবার মুখপাত্র বলছেন দিল্লিতে কোনো বড় দায়িত্ব পেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। জ্যোতিবাবুর সুযোগ পেয়েছিলেন, তার দল ঐতিহাসিক ভুল করে সেই প্রধানমন্ত্রী জ্যোতিবাবুকে করতে দেয়নি, তৃণমূল সেই ভুল করবে না। অর্থাৎ একটু আঁচ পেয়ে তাতে ধুনো দিচ্ছেন ছোটবাবুর অনুগত মুখপাত্র। এই মুহূর্তে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে সময় দেন, তাহলে পূর্ণ সময়ের জন্য নবান্নের 14 তলায় ছোটবাবু বসতে পারে। এটাই তো ছক। তেজস্বী যেমন নীতিশ চাচাকে বলছে সর্বভারতীয় রাজনীতিতে মন দিন, বিহারের কুর্সি আমায় ছেড়ে দিন, ছোটবাবুও বলছেন যে পিসি এবার দিল্লির রাজনীতি করুন, নবান্নের 14 তলার চেয়ারটা আমায় ছেড়ে দিন। এগুলো সব বোঝা যায়। কংগ্রেসের প্রতি মমতার অ্যালার্জি তো কমতে বাধ্য। কংগ্রেসের ওনাকে দরকার নেই রাজ্যে, ওনার কংগ্রেসকে দরকার। কারণ সংখ্যালঘুরা মমতাকে বিশ্বাস করেন না, সবাই বলছে না, অনেকে করেন না। ওই যে আবার তিনি ইঙ্গিত দিলেন, তিনি আরএসএস ধর্ম করুক, নিজের কাজ করুক, নাম না করে বললেন মোদিজি অমিত শাহকে আপনারা সমর্থন করবেন না। 3 রাজ্যের ফল বেরিয়ে গেল, মমতা আরো ক্লিয়ার বুঝলেন যে দেয়াল লিখন পরিষ্কার, 24-এ আবার মোদি ক্ষমতায় আসছেন, আবার ইন্ডি জোটে থাকার বাধ্যবাধকতা আছে। তখন বললেন ব্যক্তিগতভাবে তো ওনাদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। তো এটা কি বাংলার মুসলমান ভাই বোনেরা বোঝে না? মুখে বিজেপি বিরোধী কথা, প্রয়োজনেই বিজেপিকে ট্যাসিটলি সমর্থন, সে জগদীপ ধনকরের নির্বাচন হোক বা রাজ্যসভায় কোনো স্পর্শকাতর বিল পেশ হলে ওয়াক আউট করে সুবিধা করে দেওয়া, সবই দেখেছেন। আর কংগ্রেসের লড়াইটা মতাদর্শকতা ভেবে বিজেপির বিরুদ্ধে, আর কংগ্রেস যাই হোক সর্বভারতীয় পার্টি। সুতরাং কংগ্রেস তৃণমূলের সঙ্গে থাকলে তৃণমূলের লাভ, কংগ্রেসের ক্ষতি। কংগ্রেস বাম আইএসএফ এর সঙ্গে থাকলে কংগ্রেসের লাভ। তার কারণ এই করাপশনের বিরুদ্ধে অধীর বাবুরা লড়াই করেছেন, এখনো বিবৃতি দেন। রাতারাতি তৃণমূলের হাত ধরলাম, কংগ্রেসের অবশিষ্ট যা আছে তাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বিজেপির দিকে চলে যাবে। কিন্তু কংগ্রেস যদি বাম এবং আইএসএফ এর সঙ্গে লড়ে, তাহলে অন্তত মুসলমান অধ্যুষিত কেন্দ্রগুলোতে তারা শাসক তৃণমূলকে বড় চ্যালেঞ্জ ছুটতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু অধীরবাবু নিজের আসন বাঁচাবার জন্য, ডালুবাবু নিজের আসন বাঁচাবার জন্য, মানে ভাবেন তৃণমূলের সঙ্গে হাত ধরলেই আসন বেঁচে যাবে। যদি তৃণমূলের হাত ধরেন তাহলে তারা জিতবেন? তৃণমূল অধীরবাবুকে জিততে দেবে বহরমপুর থেকে? নাকি অধীরবাবুর আর কোনো বিশ্বাসযোগ্যতা রাজ্যের রাজনীতিতে অবশিষ্ট থাকবে? লোকে তো অধীরবাবুকে নিখাত ধান্দাবাজ বলবেন, শুধুমাত্র নিজের আসনটাকে সুরক্ষিত রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পাশে পেতে মরিয়া, ওই মুসলমান ভোটগুলো তৃণমূলের দিকে ফিরে আসবে কংগ্রেসের সঙ্গে থাকলে। সাগরদিঘি উপনির্বাচনে মমতা বুঝেছেন মুসলমানরা বিশ্বাস করছে না, তাই কংগ্রেসকে উনি 6টা আসনও ছাড়তে পারেন। রাজি হবে কংগ্রেস?
বামেরা ক্ষয়িষ্ণু শক্তি হতে পারে, কিন্তু রাহুল গান্ধী এখনো বামেদের নির্ভরযোগ্য শক্তি বলে মনে করেন। সেই জন্য অভিষেক যখন ভোরবেলা রাহুলের কাছে দেখা করতে গিয়েছিলেন বাম সঙ্গ ছাড়ার অনুরোধ নিয়ে, রাহুল নন কমিটাল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোসা হয়েছিল, তাই বিমান ধরার তারা আছে বলে মুম্বাই থেকে তিনি তড়িঘড়ি চলে এসেছিলেন, যদিও তিনি চার্টার্ড ফ্লাইটে গিয়েছিলেন। এখন বুঝছেন যে দুর্নীতির অভিযোগে টলমল, পারসেপশন হয়ে গেছে যে তৃণমূল জমানায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয়নি। সংখ্যালঘুদের মনেও বিরূপ প্রভাব পড়েছে, তাই খড়কুটোর মতো কংগ্রেসকে ধরতে চাইছেন। এটাই বাস্তব। অধীর বাবু যদি মনে করেন ধরতেই পারেন, নিজের সিটটাকে সিকিউর করা এতে সম্ভব হবে বলে হয়তো তার মনে হতে পারে, হিতে বিপরীত হতে পারে, আপনার বিশ্বাসযোগ্যতা কিছু থাকবে না। আর তৃণমূল আপনাকে ড্যাং ড্যাং করে জিতিয়ে দেবে ভাববেন না, সবার আগে আপনাকে হারাতে চাইবে তৃণমূল। অধীর বাবু অন্তত এই বিষয়টা আমার থেকে ভালো বোঝেন, তার অতীত অভিজ্ঞতা কি বলে। আর রাহুল সোনিয়ার এখন সেই শক্তি নেই প্রদেশ নেতৃত্বের উপর কিছু চাপিয়ে দেবেন, তাই কংগ্রেসকে অনেক কিছু হিসাব করে পদক্ষেপ নিতে হতে পারে। লং টার্ম ইন্টারেস্ট যদি তারা মাথায় রেখে দলকে রিবিল্ড করতে চায়, আমার ব্যক্তিগত ধারণা বাম এবং আইএসএফ এর সঙ্গে থাকাই তাদের উচিত। সম্মান বাঁচবে এবং সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে কংগ্রেস ভালো ফল করবে। কিন্তু দুটো আসনে জেতার লোভে কংগ্রেস যদি হারাকিরি করে সখাত সলিলে ডুববে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষ্ট তাতে পূরণ হবে, কংগ্রেসের মরা ডুবে হবে, অন্য কেন্দ্রগুলিতে তিনি সংখ্যালঘু ভোটের একটা সমর্থন নিশ্চিত করবেন এবং ভরাডুবি থেকে হয়তো তার একটু উত্তরণ হবে। কিন্তু আবার বলছি, এই রাজ্যের লোকসভায় যে কোনো পারমুটেশন কম্বিনেশন বিজেপি বিরোধী শক্তি করতে পারে। বিজেপির আসন সংখ্যা 2019-এর থেকে একটাও কম হবে।